সারাদিন ধরেই ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। ঘোলা নদীর ওপর বৃষ্টির জল একভাবে নানান রকম নকশা কেটে চলেছে। আকাশের রঙও কালচে হয়ে আছে ঘন মেঘের সমারোহে। একটা যাত্রীবাহী লঞ্চ ইঞ্জিনের শব্দ তুলে চলেছে নদীর বুক চিরে। বিকেলবেলা লঞ্চটা ছেড়েছে বেনের হাট থেকে, যাবে সেই মিলনপুরের ইলুবাবুর ঘাটে। এই লঞ্চে শহর থেকে ফেরা নানান পেশার মানুষ যাত্রা করে। হাটুরে থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শহরে ব্যবসা করতে যাওয়া কিছু ব্যবসাদার সবাই এই লঞ্চেই সপ্তাহের এই শেষ দিনে মিলনপুরে ফিরে আসে। ওহ, কি বর্ষাটাই না নেমেছে! কি মনে হয় বটাদা, আজ রাতে অক্ষত অবস্থায় মিলনপুরে পৌঁছতে পারবো তো? বাজে বকিস নি, একই থেকে থেকে যা ধুলুনি দিচ্ছে, ও একেবারে তুফান ছেড়েছে যেন। এই অসময় তোর এই অলক্ষণে কথাগুলো না বললেই চলছে না, তাই না? আরে মজা করছি, চোটে কেন যাচ্ছ? আরে মরলে তো সবাই একসাথে এই লঞ্চে ভূতের কীর্তন করা শুরু করবো। রাতুলের এই অসময়ে মজা করার স্বভাবটাই একেবারে পছন্দ নয় বটার, তাও সে কিছুই বলে না। ওদের উল্টো দিকে একজন মাঝবয়সী মহিলা এবং আরেকজন মাঝবয়সী লোক বসে ওদের কথা শুনছিল। ওরা ছাড়াও আর একটা বেঞ্চের শেষ শুক্রবারের হাটের মাছ ব্যবসায়ী হরি জেলেও বসে বসে বিড়ি টানছিল। ও হরিদা, তা ব্যবসাপত্র এখন কেমন চলছে? অনেক দিন তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই, সব ভালো তো? হ্যাঁ, এই চলে যাচ্ছে রে। তা অনেক দিন পর যাচ্ছিস মনে হচ্ছে মিলনপুর। হ্যাঁ গো, মহাজনটা না মোটে ছুটি দিতে চায় না। কদিন পর যে আবার একটু শান্তিতে দুটো দিন কাটাবো। রাতুলের কথাটা শেষ হতেই হঠাৎ লঞ্চটা একটু তুলে ওঠে। এই লঞ্চটা আকারে খুবই ছোট। এমন বেশ কিছু ছোট ছোট ফেরি নৌকাই বেনের হাট থেকে মিলনপুর যাবার একমাত্র উপায়। এই লঞ্চটার চালক আর মালিক হলো শক্তিপদ। এই বর্ষায় এই মানুষগুলোর জীবন এখন তারই হাতে। বাপরে, উফ! ও শক্তিদা, একটু মাথা ঠান্ডা রেখে নিয়ে চলো, আমরা কেউ অকালে মরতে চাই না। তা যা বলেছেন ম্যাডাম। ও শক্তিপদ, একটু ধরে চালা বাবা। ইঞ্জিন রুমে বসে শক্তিপদ সব কথা শুনলেও মুখে কিছু বলে না। সত্যি বলতে কি, এই ঘন বর্ষায় এমন একটু আধটু হয়েই থাকে। ওদিকে রাতুল আর বটার মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। রাতুল বলে ওঠে, হ্যাঁ, তবে যাই বলো বটাদা, এমন বর্ষায় যদি একটা জম্পেশ ভূতের সাথে দেখা হয় না, জমে যাবে কিন্তু। থামবি তুই? শুধু বেআক্কেলে কথা তোর ভালো লাগে না। আর এমনি করবি তো আর কোনো দিন আমি শুক্রবারে তোর সাথে লঞ্চে করে বাড়ি ফিরবো না। হ্যাঁ ভাই, এমন দুর্যোগের মধ্যে তোমার এমন মরা আর ভূত এইসব নিয়ে কথা আমাদের শুনতে একদম ভালো লাগছে না। থামো তো দেখি একটু। রাতুল সবার কথায় যেন আরো বেশি উৎসাহ পায়। দাঁত বের করে সে বলে, কি আপনারা সব বাচ্চাদের মতন ভয় পাচ্ছেন বলুন তো? এমন বর্ষার দিনে আহা, যদি মরে ভূত হতাম না, তবে সেও কত যে ভালো হতো। তুমি বুঝি ভূতের ভয় পাও না? ওরা ফেরির যেদিকে বসেছিল কথাগুলো ভেসে এলো একেবারে তার উল্টো দিকের কোণা থেকে। সবাই চমকে চেয়ে দেখল একটা ময়লা জামা কাপড় পরা লোক জুলজুলে চোখে ওদের দিকে তাকিয়ে আছে। লোকটার একটা পা নেই। রাতুল বটার কানের কাছে মুখ এনে বলল, ও বটাদা, এ লোকটা কখন বটে উঠলো? আমরা ওটার পর দিয়েই তো দেখছি বেটা ওই আধারে কেমন ঘাপটি মেরে বসে আছে। আগে হয়তো এসে বসেছিল, দাঁড়া দেখি কি বলছে, শুনতে দে। লোকটা এবার একটা কুটকুটে হাসি হাসলো সবার মুখের দিকে তাকিয়ে। আধারে এমন ঝুম মেরে বসে আছে লোকটা, সত্যি দেখলে গাটা ছমছম করে ওঠে। কি ভাই, পাও না বুঝি ভূতের ভয়?
না দাদা, আমি তো আর 5 বছরের শিশু নই যে ভূতের ভয় পাবো। যত সব। বাহ, ভালো। তোমাদের মতো সাহসী মানুষেরই তো সমাজে দরকার। সবাই চুপ করলো। লঞ্চটা ইঞ্জিনের শব্দ তুলে এগিয়ে চলেছে একই গতিতে। বর্ষায় দূরের নদীর বুকের ওপর হালকা একটা ধোঁয়ার আস্তরণের সৃষ্টি হয়েছে। রাতুল এবার পকেট থেকে তার ফোনটা বের করলো। তারপর লঞ্চের বাইরের দিকে তাক করে বৃষ্টির ছবি তুলতে লাগলো একটার পর একটা। ফস করে ফোনের ফ্ল্যাশটা জ্বলে উঠতেই এবার একটা কাণ্ড হলো। কোনায় বসে থাকা লোকটা হাতে নিজের চোখ আড়াল করে একটা চিৎকার করে উঠল। কি হচ্ছে? এই বাঁদর ছেলে, এমনি আমি আলো সহ্য করতে পারি না। একজন খোঁড়া মানুষের প্রতি তোমার কি কোনো সহানুভূতি নেই? রাতুল, ফোনটা রাখ, কি যে করিস না। আরে কি মুশকিল, অত চটে যাচ্ছেন কেন দাদা? আজকালকার ছেলে একটা দুটো ওই কি বলে সেলফি সে তো তুলবেই। হ্যাঁ দেখো দেখি, বিনা কারণে। দাদা, আপনার এই অবস্থা হলো কি করে? মানে আপনার পা? লোকটা এতক্ষণে একটু স্বাভাবিক হয়েছে। সে আবার একটা তেঁতো হাসি হেসে বলল, হ্যাঁ, এর পিছনে একটা বিশাল গল্প আছে। আমি বলতে পারি, তবে যদি আপনারা ভয় না পান। যাকে শুনুন, যদিও এটা এই খোলা নদীর ওপর ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। আমি যখনকার কথা বলছি তখন এই বেনের হাটপুর আর মানিক এইসব জায়গার নামই কলকাতার মানুষ জানতো না। এইসব এলাকা ছিল একেবারে গণ্ডগ্রাম। সারাদিনে মাত্র 3টে ট্রেন চলতো এই বেনের হাট থেকে কলকাতা পর্যন্ত। সকালে, সন্ধেবেলা আর একেবারে রাত 9:20 একটা। ব্যাস, এইসব লঞ্চ, বোট, ফেরি এইসব কিছুই ছিল না। খোলা নদীর বুকে চলতো হাতে টানা ডিঙি নৌকো। আমি তখন চাকরি করতাম কলকাতার একটা ওষুধ কোম্পানিতে। খুবই সামান্য মাইনের চাকরি। এই আপনাদের মতোই সপ্তাহের শেষে এই এমনই শুক্রবারে সন্ধেবেলা ট্রেনে এসে নামতুম এই বেনের হাটে। আমার বাড়িও সে সময় ছিল ওই মানিকপুরে। দিনটা ছিল এমনই এক বাদলার। সকাল থেকেই ঝিরঝিরে বর্ষায় মানুষের নাজেহাল অবস্থা হয়েছিল। ফলবশত হলো কি, আমি সন্ধ্যার ট্রেন ধরতে না পেরে রাত 9টার পর এসে নামলাম এই বেনের হাটে। স্টেশন থেকে বাইরে যখন পা রাখলাম, চারিদিকে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। 2-একটা দোকানপাট যাও বা ছিল সে সময়, সবই বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। আমি ইট বেছানো কাঁচা রাস্তা ধরে বর্ষায় আমার ছাতাখানা মাথায় দিয়ে আঁধারে কোনো মতে পথ দেখতে দেখতে চললাম ঘাটের দিকে। আমার সাথে কোনো আলো ছিল না। খুব বেশি দূর যেতে পারিনি। একটা কলা বাগানের ধার দিয়ে যেতে গিয়েই একটা দৃশ্য দেখলাম একটা গাছে একজন লোক ঝুলছে। বর্ষার জলে ভিজে বিভৎস হয়ে উঠেছে তার চোখ মুখ। বাজের আলোয় বুঝলাম লোকটা হয়তো এখানে এসে নিজেকে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হাতের ছাতাটা মুড়ে পড়ি মড়ি করে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আমি দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে যখন হাঁফাতে হাঁফাতে এসে দাঁড়ালাম নদীর ঘাটে, তখন বৃষ্টির তোর আরও বেড়েছে। হাতের বন্ধ ছাতাটা থেকে জল ঝরে চলেছে টুপ টুপ করে। কোথায় যাবেন বাবু? এই কে কে কে? আঁতকে উঠে পিছন ঘুরে দেখি বুড়ো বকুল মাঝি কখন যেন এসে দাঁড়িয়েছে।
বকুল মাঝিকে আমি বহুদিন চিনি। তার কুড়ে ঘরটা এই ঘাটেরই একপাশে ছিল তখন। মাঝিদা, ও মাঝিদা, ওই ওই কলা বাগানের মধ্যে ওই লম্বা গাছখানায় একজন ঝুলে আছে। বাপরে, ও আমার বুকটা এখনো ধরপড় করছে। বাপরে। বলেন কি বাবু, মিত্তিরদের কলা বাগান নাকি? কই, চলুন তো দেখি। আরে না না, পাগল নাকি? আমি আর কোথাও যাচ্ছি না। তোমারও তো দরদ থাকলে তুমি যাও। তবে তবে তার আগে আমাকে একটু মানিকপুর ঘাটে নামিয়ে দেবে, চলো। কি বলছো গো বাবু? একটা লোক অমন ভাবে ঝুলে থাকবে আর তুমি পালিয়ে যাওয়ার কথা বলছো? কে জানে কে সে, না জানি কোন দুঃখটুকু মনের মধ্যে নিয়ে মরলো। আরে বলছি তো, আমাকে মানিকপুর ঘাটে নামিয়ে দিয়ে তুমি এসে চা করার করো। এমনিও এই বর্ষার মুখে তো আর এখানে দেহ সৎকারের জন্য লোক পাবে না। আর তার উপর ওটা কিন্তু পুলিশ কেস হবে, বুঝেছো? আমার মুখে পুলিশের কথা শুনে কাজ হলো। বকুল মাঝি ভয় পেয়ে রাজি হলো আমার কথায়। মিনিট পাঁচেকের মধ্যেই বকুল মাঝির নৌকোতে আমি চড়ে বসলাম। বকুল মাঝিও লগি ঠেলে নৌকোটা ভাসিয়ে দিল ঘোলা নদীর বুকের ওপর। তখনও বৃষ্টি হয়েই চলেছে একভাবে। নৌকোটা একটু সামান্য দূরে যেতেই একটা আজব দৃশ্য দেখলাম আমি। নদীর ঘাটের ওপর বর্ষার জলের মধ্যে কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। আঁধারে মনে হলো তাদের চোখগুলো যেন জল করছে। মাঝিদা, ওই ঘাটে ঘাটে কারা দাঁড়িয়ে না? ওই যে দেখো। বকুল মাঝিও আমার কথায় সেদিকে তাকিয়ে দেখল। তার চোখ মুখ যেন ভয়ে সাদা হয়ে গেল সে দৃশ্য দেখে। বাবু, আমার মনে হয় না ওটা কোনো মানুষ। তাকাবেন না ওর দিকে, একদম তাকাবেন না। এ কথা বলেই গায়ের জোরে নৌকোর লগি ঠেলতে লাগলো বকুল মাঝি। আমি ভয়ে কাঠ হয়ে বসেছিলাম নৌকোর ওপর। সাধারণ একটা ডিঙি নৌকো এটা, কোনো ছাউনি নেই। মাঝির লগির ঠেলায় সেটা তখন ভেসে চলেছে টালমাটাল করতে করতে। আমি মাথার ওপর ছাতাটা খুলে বসলাম খানিক পরে। ভিজে প্রায় কাকের মতোই হয়ে গিয়েছিলাম ততক্ষণে, তবুও যতটুকু বাঁচোয়া করা যায়। বকুল মাঝি দাঁড় টানতে টানতে বারবার নদীর পাড়ের দিকে তাকাচ্ছিল, যেন কোনো কিছু একটা সে খুঁজে চলেছে একভাবে। ও মাঝি, কি হলো? এখনো এত ভয় পাচ্ছ কেন? যারা ছিল তারা তো ওই ওই বেনের হাটের ঘাটে ছিল, এখানে তো কেউ নেই। কি জানি বাবু, আমার তো সারা শরীর কাঁপছে এখনো। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আপনি যে দেহটা ঝুলতে দেখেছিলেন, তার মুখটা কি দেখতে পেয়েছিলেন? মুখ? হ্যাঁ, দেখেছিলাম, হয়তো ঠিক মনে পড়ছে না। শুধু শুধু ওর দুটো চোখ দেখেছিলাম। ওহ, ওই চোখ দুটো। মাঝির কথায় সেই দেহটার চোখ দুটো মনে করতে গিয়ে আমার যেন শরীরটা আবার কেঁপে উঠল। আকাশে এমন সময় কড়কড় করে বিশাল একটা বাজ চমকে উঠল। বিশ্ব চরাচর যেন ঝলসে গেল সেই আলোয়। বাজের আলোতেই দেখলাম মাঝির মুখে যেন আর কোনো ভয়ের ছাপ নেই। উল্টে তার বদলে একটা একটা কুটিল হাসি যেন ফুটে উঠেছে। কি হলো গো মাঝিদা? হাসছো কেন? কি হয়েছে? আপনি খুব ভয় পেয়েছেন বাবু, তাই না? আমার কিন্তু আর ভয় লাগছে না। মানে কি বলতে চাইছো? এই এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি যাতা বকছো? মাঝি কোনো কথা না বলে নৌকোটা আরো জোরে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে চলল মাঝ নদীর দিকে। এতক্ষণ একটা ধার দিয়ে চললেও হঠাৎ এই কাণ্ডে আমি বেশ চমকে উঠলাম। কি হলো হে? হ্যাঁ,
মাঝ নদীর দিকে যাচ্ছ কেন? আরে কি হলো? এই বুড়ো, কি হলো? জবাব দে। মাঝি কিন্তু কোনো উত্তর দিল না। লগি ঠেলা থামিয়ে দিল। এক দৃষ্টে তাকিয়ে থাকলো শুধু আমার মুখের দিকে। কি হলো? আমার কিন্তু ভয় লাগছে এবার। কি হলোটা কি? বাবু, জানেন, কাল সন্ধেবেলায় খবর পেলাম আমার গ্রামের বাড়িতে আগুন লেগেছে। আমার বউ, আমার একটা মাত্র মেয়ে, সবাই সবাই পুড়ে ছাই হয়ে গেছে গো বাবু। সবাই। আমার আমার যে আর কোনো কিছুই ছিল না গো বাঁচার জন্য। তাই তো ওই কলা বাগানের লম্বা গাছখানায় ঝুলে পড়লাম ওই আজ সন্ধ্যের দিকে। তবে তবে আপনি কিন্তু কাজটা মোটে ভালো করেননি বাবু। আপনার কাউকে ডেকে তো দেখানোর কথা ছিল ব্যাপারখানা, তাই না? তা না করেই আপনি পালিয়ে এলেন। মানে কি বলতে চাইছো তুমি? গাছে ঝুলে পড়লে মানে? তুমি তো আমি তো এখন ছায়া, বুঝলেন বাবু। আমি অনেক কাজ পারি যা মানুষই কিন্তু পারে না। তবে বাবু, আপনি কাজটা মোটেই ভালো করেননি। এর শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে। কি বলতে চাইছো তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার মুখের কথা শেষ হলো না, হঠাৎই একটা বাজ এসে পড়ল মুখের উপর। প্রবল আলো আর উত্তাপে ভরে গেল চারিদিক। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম, দেখলাম জলের মধ্যে নৌকোর ভাঙা ভাঙা অংশ ভাসছে। একটা প্রবল অট্টহাসির শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর সেই ভাঙা নৌকোর অংশের মধ্যে ভাসছে আমার একটা কাটা পা। লঞ্চের ওপর চড়বড় করে বৃষ্টির শব্দ হচ্ছে। কারোর মুখে কোনো কথা নেই। বটাই নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, কি একখানা গল্পই না দিলে। বাজ পড়ে তুমি মারা গেলে আর তোমার পাটা উড়ে গেল। বাহ 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 বাহ, তাই যদি হয় তবে তবে তুমি এখানে বসে আমাদের মাঝে গুলতানি করছো কি করে শুনি? লোকটা তেমনই দাঁত বের করে তাকালো সবার দিকে। ফেরির ভেতরকার মৃদু আলোয় তাকে দেখে সবার গা ছমছম করে উঠল। কে বলেছে আমার পা উড়ে গেল? তাকিয়ে দেখো দেখি একবার। লোকটার কথায় সবাই তাকিয়ে রইল তার কাটা পায়ের দিকে। ওদেরকে চমকে দিয়ে হাড় মাংসের বিভৎস শব্দ করে বেরিয়ে এলো একটা কাটা পা। বহুকালের জলে পচা একটা পা। ও মাগো, ওটা কি গো? ওটা কি? ও বাবা! সবাই ভয়ে যেন পাথর হয়ে গেল এই দৃশ্য দেখে। এমনকি শক্তিপদও ইঞ্জিন রুম থেকে দেখেছে দৃশ্যটা। সেও লঞ্চের চাকা ছেড়ে দিয়ে এক দৃষ্টে তাকিয়েছিল সেদিকে। লোকটা ধীরে ধীরে কাঠের পুতুলের মতো উঠে দাঁড়ালো। সে যেন আরো রোগা হয়ে গেছে এই সময়ের মধ্যে। তার গায়ের জামাটা পতাকার মতো লেপ্টে আছে। চোখ দুটো দেখলে মনে হচ্ছে কালো রক্ত যেন টলটল করছে তার মধ্যে। খিদে, খুব খিদে পাচ্ছে গো। আহা, কি গন্ধ পাচ্ছি আমি তোমাদের রক্তের আর মাংসের। বহুকাল কিচ্ছু খাইনি।
কি হে ছোকরা, এবারে ভয় লাগছে তো? কথাটা বলেই লোকটা কাঠের মূর্তির মতোই এগিয়ে এলো রাতুলের দিকে। রাতুল ভয়ে ভয়ে চোখ বুজে ফেলল। তার মুখের ঠিক কাছে ঠান্ডা ভ্যাপসা একটা নিঃশ্বাসের গন্ধে গাটা যেন গুলিয়ে উঠল তার। হঠাৎই সবাইকে চমকে দিয়ে হরি জেলে উঠে দাঁড়ালো আর তার হাতের বিড়িটা ছুঁড়ে দিল লোকটার দিকে। বিড়িটা লোকটার গায়ে গিয়ে পড়তেই সে পশুর মতো একটা চিৎকার করে ছিটকে গিয়ে পড়ল ফেরির এক কোণে। লঞ্চে উঠেই এজন্য একটা মোটকা গন্ধ পাচ্ছিলাম। আমাদের মধ্যে যে কেউ একজন এই মনুষ্য জগতের নয়, তখনই বুঝেছি ব্যাটা প্রেতের বাচ্চা, আমি থাকতে তোর কোনো জাড়ি জুড়ি এখানে খাটবে না। এ কথা বলেই হরি জেলে লঞ্চের মধ্যে পড়ে থাকা এক টুকরো ভাঙা কাঠ তুলে নিল। তারপর হাতের লাইটার দিয়ে কাঠটা জেলে আবার ছুঁড়ে দিল লোকটার দিকে। জ্বলন্ত কাঠটা লোকটার গায়ের ওপর পড়তেই লোকটা দু হাতে চোখ দুটো আড়াল করে পশুর মতো শব্দ করে উঠল, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আগুনটা নেভা, আমি চলে যাচ্ছি। সবাই বিস্ফারিত চোখে দেখল প্রেত মূর্তিটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। পচা গন্ধটাও তার সাথে সাথেই যেন মিলিয়ে গেল বাতাসে। লঞ্চের ভেতরের আবহাওয়া আবার শান্ত হয়ে গেল। শক্তিপদ লঞ্চটাকে আবার মানিকপুর ঘাটের দিকে চালাতে শুরু করেছে। সবাই এখন শুধু অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে চায়। লঞ্চের ভেতরের নিস্তব্ধতা ভেঙে মাঝবয়সী ভদ্রমহিলা বলে উঠলেন, আজ যা ঘটলো তাতে আমার আর কোনো কিছুর ওপরেই অবিশ্বাস নেই। হে ভগবান, রক্ষা করো আমাদের, রক্ষা করো, রক্ষা করো। তা যা বলেছেন দিদি, আমার তো এখনো গা হাত পা কাঁপছে। ভাগ্যিস হরিদা আজ আমাদের সাথে এই লঞ্চে ছিল, নইলে যে কি হতো। হরিচেলে ততক্ষণে আবার একটা বিড়ি ধরিয়েছিল। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসি টেনে সে বলল, দেখেন, আমরা হলাম কে এই এলাকার আদিবাসিন্দে, তার উপর আমি পেশায় জেলে। রাত বিরেতে এমন অনেক কিছুর সাথে আমাদের মোকাবিলা করতে হয়, তাই টুকটাক গুণিনবিদ্যে আমার ঢের জানা আছে। আর কি বলেন তো, এই ঘোলা নদীর ওপর এমন অনেক ছায়া শরীরের দেখা পাওয়া যায়। এই নদীর বুকে যারা মরে তাদের মধ্যে অনেকেরই তো সাধ্য শান্তি হয় না, অনেকের তো দেহই খুঁজে পাওয়া যায় না। তারাই বারবার মনের রাগ মেটাতে দেখা দেয় জীবিত মানুষদের। ভাগ্য খুব খারাপ না হলে অবশ্য এদের দেখা পাওয়া যায় না। ভয় পাবেন না। ও শক্তিপদ, এবার ভালোয় ভালোয় বাড়ি পৌঁছে দে বাপ। লঞ্চটা ধীরে ধীরে দুলতে দুলতে চলল মানিকপুর ঘাটের দিকে। বর্ষার শব্দ আর ইঞ্জিনের শব্দ ছাড়া আর কারোর মুখে কোনো কথা নেই। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্প। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।